আব্বু, আজকে তুমি এডওয়ার্ড সাইদের কথা বলেছিলে, তিনি আসলে কে ছিলেন? এডওয়ার্ড সাইদ ছিলেন একজন প্যালেস্টিনিয়ান আমেরিকান লিটারারি ক্রিটিক, ইন্টেলেকচুয়াল এবং প্রফেসর। তিনি দীর্ঘদিন কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং 20টিরও বেশি বই লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত বই ওরিয়েন্টালিজম প্রকাশিত হয় 1978 সালে। দিস বুক ইজ এ ল্যান্ডমার্ক ওয়ার্ক ইন পোস্ট কলোনিয়াল স্টাডিজ। কিন্তু একটা বই কিভাবে ইস্ট আর ওয়েস্ট সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাই বদলে দিতে পারে? কারণ সাইদের প্রশ্নটা ছিল গভীর। পশ্চিমা মানুষ ইস্ট সম্পর্কে যা জানে বলে দাবি করে, সেই নলেজটা কে তৈরি করেছে? অর্থাৎ প্রশ্নটা হলো কে ইস্টকে কেমন হিসেবে উপস্থাপন করেছে। ঠিক। সাইদ দেখিয়েছেন যে বহু ওয়েস্টার্ন রাইটিং, স্কলারশিপ, লিটারেচার ও আর্টে ইস্টকে প্রায় এক্সোটিক, মিস্টেরিয়াস, ইরেশনাল, ব্যাকওয়ার্ড বা স্ট্যাটিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিপরীতে ওয়েস্টকে রেশনাল, মডার্ন এবং প্রগ্রেসিভ হিসেবে দেখানোর প্রবণতা ছিল। তাহলে ওয়েস্ট নিজের পরিচয় তৈরি করেছে ইস্টের বিপরীতে? অনেক ক্ষেত্রে সাইদের আর্গুমেন্ট ঠিক সেটাই। উই আর সিভিলাইজড, দে আর ব্যাকওয়ার্ড। উই আর রেশনাল, দে আর ইমোশনাল। উই আর মডার্ন, দে আর ট্র্যাডিশনাল। এই বাইনারি শুধু ডেসক্রিপশন নয়, এর মধ্যে পাওয়ারের সম্পর্ক থাকতে পারে। কিন্তু বাবা, কোন দেশের মানুষ যদি সত্যি উন্নত হয় আর অন্য কোন দেশ পিছিয়ে থাকে, তাহলে সেটা বলা কি ভুল? না না, বাস্তব পার্থক্য নিয়ে কথা বলা ভুল নয়। সাইদের আপত্তি ছিল একটি বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীকে কয়েকটি স্টেরিওটাইপের মধ্যে বন্দী করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সেই স্টেরিওটাইপকে ব্যবহার করে বলা হয় তারা নিজেদের শাসন করতে পারে না, তাই তাদের শাসন করা আমাদের দায়িত্ব, তখন নলেজ আর পাওয়ার একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটাই কি কলোনিয়ালিজমের ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন? অনেক ক্ষেত্রে হ্যাঁ। সাইদ দেখাতে চেয়েছিলেন যে ইস্ট সম্পর্কে নির্দিষ্ট ধরনের ওয়েস্টার্ন রিপ্রেজেন্টেশন কলোনিয়াল ডমিনেশনের সঙ্গে সম্পর্কিত ছিল। তাহলে ওয়েস্টের হিপোক্রেসি কোথায়? এখানে বিষয়টি সূক্ষ্ম। পশ্চিমা শক্তিগুলো নিজেদের সিভিলাইজেশনকে লিবার্টি, ডেমোক্রেসি, রিজন এবং হিউম্যান প্রগ্রেসের প্রতীক হিসেবে উপস্থাপন করলেও একই সময়ে কলোনিয়াল রুলের মাধ্যমে অন্য জাতির রাজনৈতিক স্বাধীনতা সীমিত করেছে। সাইদের ক্রিটিক এই কন্ট্রাডিকশনকে প্রশ্ন করার সুযোগ করে দেয়। অর্থাৎ মুখে ফ্রিডম, কিন্তু অন্যের দেশে ডোমিনেশন। ইতিহাসে এমন কন্ট্রাডিকশন অবশ্যই দেখা গেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে ওয়েস্ট কোনো একক মানুষ বা একক সরকার নয়। ওয়েস্টার্ন সোসাইটির ভেতরেও কলোনিয়ালিজমের বিরোধিতা, মানবাধিকার আন্দোলন এবং সেলফ ক্রিটিসিজম ছিল। তাহলে এডওয়ার্ড সাইদ পুরো ওয়েস্টকে ভিলেন বানাননি? না, বরং তিনি আমাদের শেখান পাওয়ারের ল্যাঙ্গুয়েজ পরীক্ষা করতে। তিনি যেন বলছেন, কেউ যখন বলে আমি তোমাকে জানি, তখন প্রশ্ন করো তুমি আমাকে কোন দৃষ্টিতে জানছো। বাহ, নলেজও তাহলে নিউট্রাল নাও হতে পারে। ঠিক। সাইদের চিন্তা রিপ্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যখন অন্য একটি সিভিলাইজেশনের ইতিহাস, কালচার বা পিপুলকে বর্ণনা করে, সে ডেসক্রিপশনের মধ্যেও অ্যাজাম্পশনস থাকতে পারে। বাবা, এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজম বলতে যদি বুঝিয়ে থাকেন যে শক্তিশালী পশ্চিমা সমাজ শুধু ইস্টকে শাসন করেনি, তারা ইস্ট সম্পর্কে এমন একটি জ্ঞান ও বয়ানও তৈরি করেছে যেখানে ইস্টকে অনেক সময় দুর্বল, অক্ষম ও পিছিয়ে থাকা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভারতকে বাংলাদেশকে একইভাবে দেখছে না? তো ফ্যাসিস্ট আমলে আমরা এটি লক্ষ্য করেছি। আমাদের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, মিডিয়া, সংস্কৃতি সব কিছুই ছিল ভারতের কাছে নতজানু। বর্তমান নির্বাচিত সরকার চোখে চোখ রেখে কথা বলছে। তাহলে বাংলাদেশের জন্য শিক্ষা কি? আবেগ নয়, ক্রিটিক্যাল থিঙ্কিং। ভারতকে শত্রু বানানো নয়, আবার ভারতের হিজিমনি বরদাস্তও নয়। বাংলাদেশের উচিত নিজের ন্যাশনাল ইন্টারেস্ট, সভরেন্টি এবং ডিগনিটি রক্ষা করে সবার সঙ্গে সমান মর্যাদা সম্পর্ক তৈরি করা। অর্থাৎ সাইদের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে নিজের গল্পটা নিজেকেই বলতে হবে। একদম। কারণ যে জাতি নিজের ন্যারেটিভ অন্যের হাতে তুলে দেয়, একদিন সে নিজের ইতিহাসও অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করে। So true independence is not only political independence, it is also the freedom to define ourselves. এক্স্যাক্টলি। নিজেকে অন্যের চোখে নয়, নিজের চোখে চিনতে শেখাই ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স। Power can control the territory, but narrative can control the mind. থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। Bye bye.